স্টার্টারটা যদি আমরা খুলি এভাবে আমরা দেখতে পাবো, অর্থাৎ এই যে বারবার অন অফ হচ্ছে, অর্থাৎ বারবার বায়োমেট্রিক স্ট্রিপটা উঠানামা করছে। ইএমআই এবং আরএফআই এই সিগন্যালটাকে রিডিউস করার জন্য এখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। যেহেতু আমরা 230 ভোল্ট ইনপুটে দিচ্ছি, অবশ্যই ব্রেকডাউন ভোল্টেজের বেশি, তখন এখানে আয়োনাইজ হচ্ছে, প্লাজমা তৈরি হচ্ছে, হিট হওয়ার ফলে বায়োমেট্রিক স্ট্রিপ এটার সাথে একটা শর্ট আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 27 নম্বর ভিডিওতে কিভাবে একটা টিউবলাইটের স্টার্টার কাজ করে ডিটেলসে জানবো। গত ভিডিওতে অর্থাৎ 26 নম্বর ভিডিওতে আমরা একটা টিউবলাইটের সঙ্গে বেলাস্ট এবং স্টার্টার কানেক্ট করে কিভাবে অন করতে হয় সেটা আমরা খুব সহজে জেনেছিলাম। আজকের ভিডিওটা জাস্ট স্টার্টারের টপিকটা, অর্থাৎ এই যে টিউবলাইটের মধ্যে যে একটা স্টার্টার থাকে এর মধ্যে তো অনেক কয়েকটা জিনিস থাকে, তো এটা কীভাবে কাজ করে এটা আমরা ডিটেলসে জানবো। এটা জানতে হলে আমাদেরকে এগুলা জিনিস জানতে হবে, তার পাশাপাশি আমরা একটু সিগন্যাল নিয়েও আলোচনা করব। এগুলা একটা যদি আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখতে পাই সেটা নিয়ে যদি আমরা মানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আলোচনা করতে করতে সামনে আগাই তখন আমাদের শেখাটা অনেক মানে ভালো হবে আর কি। তো এখন আমরা চলে যাব সরাসরি। তো এই যে স্টার্টারের মধ্যে 1 2 3 4 4টা অংশ থাকে, ইনভলভ, বায়োমেট্রিক স্ট্রিপ, ইলেকট্রোড, ক্যাপাসিটর। তো আমি আগে আঁকাই, তারপর আমি ব্যাখ্যা করব যে আমি যদি দেখাই একটা স্টার্টার আমরা যদি এভাবে খুলি, অর্থাৎ আমি একটা প্লাস দিয়ে খুলি, স্টার্টারটা যদি আমরা খুললে আমরা এখানে দেখতে পাবো, দেখেন এখানে আমরা দুটো অংশ দেখতে পাবো, একটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটর আর এটা হচ্ছে আমাদের মেন স্টার্টার। তো এই স্টার্টারের মধ্যে কি আছে না আছে আমরা ডিটেলসে আলোচনা করব, তার আগে আমি একটু আঁকিয়ে দেখাই, ঠিক আছে। স্টার্টার মূলত একটা সুইচ, আমরা যে বাসা বাড়িতে অন অফ করি না, একটা সুইচের মাধ্যমে অন অফ করি। স্টার্টার একটা অটোমেটিক সুইচ, সেটা আমি এখন দেখাবো। স্টার্টারের ভিতরের অংশ যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, প্রথমে ভিতরে একটা কাচের একটা টিউব পাবো। এই কাচের টিউবের মধ্যে দুটা ইলেকট্রোড বের করা আছে, অর্থাৎ এর ভেতরের অংশে দুটা ইলেকট্রোড বের করা আছে মানে এখানে, আর এখানে একটা মেটাল এভাবে সোজা করে লাগানো আছে। এটা একটু ভালোভাবে আঁকাই। সোজা করে লাগানো আছে, আর আরেকটা যেটা পাতি আছে এরকম ঘুরিয়ে এভাবে লাগানো আছে, অর্থাৎ এটা পাশে অর্থাৎ হাতের ডানে যেটা বড়শির মতো, এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ। বায়োমেটালিক স্ট্রিপ সম্পর্কে প্রথমে আলোচনা করব, তার আগে আমি স্টার্টারটা সম্পূর্ণ এঁকে নিই, ঠিক আছে। তো এই যে স্টার্টারের যে মেন অংশ যে টিউব, এই টিউবের যে দুটো পিন বেরিয়ে আসছে এর সঙ্গে একটা ক্যাপাসিটার লাগানো থাকে। ক্যাপাসিটার নিয়ে আমি একটু পরে আসছি। এখন প্রথমে বলি যে স্টার্টারের মধ্যে যে আমরা কাচের যে অংশটা দেখতে পাই, এই যে এই কাচের অংশটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে একটু ভালোভাবে খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমি ভেতরে যেরকম আঁকিয়েছি সেরকমই দেওয়া আছে আর কি। এটা তারপরে আমরা কাছ থেকে একটু পরে দেখবো, ডিটেলসে দেখবো। তো এই কাচের অংশটা আমি শুধু আঁকাইলাম। তো এখন কি হয়, এই পিনে যদি আপনি কোনো ভোল্টেজ দেন এখানে আসবে কি না, তো সেটা জানার আগে আপনাকে জানতে হবে এর ভেতরে কি আছে। এর ভেতরে অল্প পরিমাণে আর্গন অথবা নিয়ন গ্যাস আছে, আর্গন অথবা নিয়ন গ্যাস আছে। স্টার্টারের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 150 মানে 70 থেকে 150 ভোল্টেজের আশপাশে, অর্থাৎ 70 ভোল্টেজে সে ব্রেকডাউন হওয়া শুরু করে, আস্তে আস্তে 150 ভোল্টেজে সর্বোচ্চ ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউনের কথাটার অর্থ হচ্ছে যত ভোল্টেজ দিলে সে এখানে আসতে দিবে, অর্থাৎ বাইপাস করতে দিবে। কেমন, আপনার কাছে যে একটা ফেজ আছে, দেখেন এই যে আপনার কাছে কারেন্টের একটা ফেজ আছে আর একটা নিউট্রাল আছে। আপনি যদি ফেজ এটার সঙ্গে কানেক্ট করেন এবং যে নিউট্রাল যেটা আছে এটা আমি কালো তার দিয়ে আঁকাই, নিউট্রালটা যদি আমরা এটার সাথে কানেক্ট করি তাহলে কি হবে সেটা আগে আমরা ব্যাখ্যা করি। এভাবে যদি আমরা কানেক্ট করি
তাহলে এই যে ভেতরে যে আর্গন গ্যাসটা আছে না, আর্গন গ্যাসটা আয়োনাইজ হয়ে যাবে। আয়োনাইজ হলে সেখানে প্লাজমা তৈরি হবে, অর্থাৎ প্লাজমা মানে সেখানে একটা স্পার্ক তৈরি হবে। স্পার্ক যেখানে থাকবে সেখানে আমরা জানি হিট হয়। এই হিট যখন তৈরি হবে এর মধ্যে, তখন এই বায়োমেটালিক স্ট্রিপ অর্থাৎ এটা বায়োমেটালিক স্ট্রিপটা বাঁকা হয়ে এটার সাথে ঠেকে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বায়োমেটালিক স্ট্রিপ এদিকে বাঁকা হবে কেন, এদিকে কেন বাঁকা হলো না? এদিকে বাঁকা হলে তার গ্যাপ হয়ে যেত। স্টার্টারের মূল কাজটা আগে জেনে নিন। এখানে যখন আপনি ভোল্টেজ দিবেন বা এই আর্গন গ্যাসটা আয়োনাইজ হবে, আর্গন গ্যাসটা আয়োনাইজ হলে সেখানে হিট হবে এবং প্লাজমা তৈরি হবে। প্লাজমা তৈরি হওয়ার ফলে এই বায়োমেটালিক স্ট্রিপটা যখন হিট পাবে তখন স্ট্রিপটা এটার সাথে এটা শর্ট হয়ে যাবে এবং ফুল কারেন্ট এপার দিয়ে যাওয়া শুরু করবে। প্রথমে এখানে স্পার্ক হয়ে হালকা পরিমাণে কারেন্ট এপার দিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই এটা হিট হয়ে গেছে, সরাসরি এটার সাথে কন্ট্যাক্ট পেয়ে গেছে, তখন প্রচুর পরিমাণে কারেন্ট ফেজ থেকে নিউট্রালের দিকে ব্যাক করবে। এটা এর কাজ। আর যখনই আবার শর্ট হয়ে যাওয়ার পরে যখন এই স্টার্টারটা ঠান্ডা হয়ে যাবে, তখন বায়োমেটালিক স্ট্রিপটা আবার এদিকে সরে আসবে। যখন এদিকে সরে আসবে তখন ফেজ থেকে নিউট্রালের দিকে আর কারেন্ট যাবে না, আবার তখন সে আয়োনাইজ হওয়া শুরু করবে। আয়োনাইজ হয়ে গেলে তখন আবার হিট তৈরি হবে। হিট তৈরি হওয়ার পর আবার বায়োমেটালিক স্ট্রিপটা এটার সাথে লাগিয়ে, মানে এটার সাথে এটা লেগে শর্ট হয়ে যাবে। অর্থাৎ এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ আমরা ফেজ এবং নিউট্রাল পাওয়ার সাপ্লাই এর মধ্যে দিব। এখন বায়োমেটালিক স্ট্রিপটা কি? আপনি যদি চিন্তা করেন বায়োমেটালিক স্ট্রিপ, অর্থাৎ বায়োমেটাল মানে কি, দুইটা মেটাল লাগানো আছে। অর্থাৎ আমি ধরলাম আমি এমন একটা মেটাল, এটা একটা মেটাল, এটা নীল কালার, একটা মেটালের সঙ্গে স্যান্ডউইচের মতো করে আরেকটা অন্য একটা মেটাল আমি এভাবে জুড়ে দিলাম। এখন আমি ধরে নিলাম এটা একটা নরম প্রকৃতির মেটাল, অর্থাৎ এটা হচ্ছে নরম প্রকৃতির মেটাল। আর এটা আমি ধরে নিলাম শক্ত প্রকৃতির মেটাল, শক্ত প্রকৃতির মেটাল, অর্থাৎ এটা লাগানো আছে। এখন কি হবে, এই মেটালটাকে যদি আমি হিট দিই, সম্পূর্ণ জায়গাতে যদি আমি হিট দিই, যেটা নরম প্রকৃতির মেটাল সেটা আগে কি হবে, নরম হয়ে যাবে। অর্থাৎ তার দিকে যদি নরম হয়ে যায় তাহলে এই জিনিসটা কি ব্যান্ড হতে থাকবে না, যেহেতু একদিকে নরম একদিকে শক্ত। আমি যদি হিট দিই, আমরা জানি যখন কোনো পদার্থ থেকে হিট দিব তখন ভেতরের অণুটা মানে নড়াচড়া করে, গ্যাপটা বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, জিনিসটা একদিকে কার্ভ হয়ে ব্যান্ড হয়ে যাবে। আমরা এটা খুব সহজভাবে এক্সপেরিমেন্ট করতে পারি। কিভাবে, আমরা একটা টেপ নিব, সাদা কালার যে পানি টেপগুলো আছে, আমি একটু দেখাই, যে এরকম সাদা কালার যে কোনো চিকন বা মোটা পানি কালার টেপ নিব, এর সঙ্গে একটা সাদা মানে কোনো একটা কাগজ আমরা টেপটা দিয়ে মেরে দিব। মারার পরে আমরা যদি ওই টেপ মারা কাগজটা পানিতে চুবাই, তখন দেখব যে একদিকে ভাঁজ হয়ে গেছে, অর্থাৎ যেদিকে শক্ত সেদিকে এইভাবে ভাঁজ হয়ে গেছে। অর্থাৎ এরকম সোজা ছিল, আস্তে আস্তে ভাঁজ হয়ে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ। অর্থাৎ বায়োমেটালিক স্ট্রিপ এমনভাবে তৈরি করা হয় দুই জাতীয় মেটাল দিয়ে, যেখানে হিট দিলে সেটা বেন্ড হয় বা বাঁকা হয়। এখন বায়োমেটালিক স্ট্রিপটা যেটা হয়, দুই রকম মেটাল থাকে। এখন ধরে নিলাম আমার কাছে একটা কাগজ, এটা খুবই নরম, আর আরেকটা যে আমার কাছে এখানে একটা টেপ আছে, এই টেপটা আমি এখানে লাগাবো। এই যে আমার কাছে যে টেপটা আছে, এই টেপটা আমি সাদা কাগজে লাগাবো। একটু কাছ থেকে দেখাই আমরা, যে এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি একটু সাইজ করে কেটে দিই। এখন দেখেন এটা কিন্তু একটা সোজা কাগজ, হ্যাঁ, এক পাশে শুধু কাগজ আর এক পাশে টেপ মারা আছে। এখন যদি আমি এটা পানিতে ছাড়ি তাহলে কি হবে দেখেন, এই যে একদিকে ভাঁজ হয়ে গেল, এই যে এটা জড়িয়ে গেল কেন, এই জড়ানোর তো একটা উদ্দেশ্য আছে। এটা তো অপোজিট সাইডে জড়াইতে পারতো, কিন্তু অপোজিট সাইডে জড়াইলো না, এই জন্য কাগজ যে পাশে আছে সে পাশে এক্সপেন্ড হয়ে গেল, এক্সপেন্ড হয়ে সে টেপের দিকে দুমড়ে গেল। তো এটাই হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপের বৈশিষ্ট্য। এখন বায়োমেটালিক স্ট্রিপ নিয়ে আলোচনা করলাম। ইনভলভ হচ্ছে যার মধ্যে এই গ্যাসটা থাকে, অর্থাৎ কাচের টিউবটাকে আমরা বলছি ইনভলভ। আমরা অনেকে বলি চিঠি যার মধ্যে দিয়ে দিই, ইনভলভ বলি না, ওইরকম এই গ্যাসটা যার মধ্যে আছে, যে টিউবের মধ্যে আছে, সেটার নাম হচ্ছে ইনভলভ। আর ইলেকট্রোড হচ্ছে এই যে দুই মাথা, এইখান দিয়ে আমরা ভোল্টেজ দিচ্ছি, এই দুই মাথায় হচ্ছে ইলেকট্রোড। আর এটা হচ্ছে আমার বায়োমেটালিক স্ট্রিপ, অর্থাৎ এখান থেকে এত দূর একটা বায়োমেটালিক স্ট্রিপ জুড়ে দেওয়া আছে। আর ক্যাপাসিটার, এখন ক্যাপাসিটার বিষয়টা জানার আগে আপনাকে ফুল এই কনসেপ্টটা জানতে হবে। এখানে
ক্যাপাসিটার কি করে, আরএফআই এবং ইএমআই এই সিগন্যালটাকে রিমুভ করার চেষ্টা করে, এই নয়েজটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। এটা অনেক জটিল বিষয়, অনেক ডিপের বিষয়, এখন অত বেশি ডিটেলসে যাব না। মেন কথা কি, আপনি যদি কোনো কয়েল জাতীয় ডিভাইসে ভোল্টেজ দেন, ভোল্টেজ দেওয়ার পর যদি আপনি ভোল্টেজটা কাট করেন বা অফ করে দেন, তাহলে সে প্রচুর পরিমাণে একটা ব্যাক ইএমএফ আসে এবং কিছু কিছু সময় আরএফআই তৈরি হয় বা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফিয়ারেন্স তৈরি হয়, যেটা হচ্ছে আশেপাশের যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষতি করতে পারে নয়েজের কারণে। এটা হচ্ছে বাতাসের মাধ্যমে ওয়েভটা যায়, মানে একটা নয়েজ যায়, আবার কোনো কোনো সময় তারের মাধ্যমে সে সিগন্যালটা যায়, কারণ এটা হচ্ছে একটা ম্যাগনেটিক একটা ইফেক্ট। তো সেটা সম্পর্কে এখন আমি অত বেশি বলবো না। এখন আমরা একটা টেস্ট করব, টেস্ট করলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। এখন প্রথমে আমরা সিরিজ ল্যাম্পের সার্কিটটা আঁকাবো, সিরিজ টেস্ট বোর্ড। আমরা এর আগে টেস্ট বোর্ড তৈরি করা খুব সহজেই দেখেছি, অর্থাৎ কীভাবে টেস্ট বোর্ড তৈরি করতে হয় ডিটেলসে ব্যাখ্যা করা আছে, এবং টেস্ট বোর্ড দিয়ে আমরা অনেক কয়েকরকম কাজও করেছি, বিভিন্ন কম্পোনেন্ট ঠিক আছে কিনা আমরা টেস্ট করেছি। আজকে আমরা একটা মানে স্টার্টার ঠিক আছে কিনা টেস্ট করব, এবং সেটা কিভাবে কাজ করছে স্টার্টারের মাধ্যমে সেটা আমরা ডিটেলসে জানবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি কয়েকটা অংশ উল্লেখ করে দিই। যেমন এই যে অংশটা এখান থেকে এটার নাম হচ্ছে বাইমেটালিক স্ট্রিপ, বাইমেটালিক স্ট্রিপ। আর এই যে আমার এটা আছে, এটা হচ্ছে ইলেকট্রোড। আর ক্যাপাসিটারটা কানেক্ট করা হয় কিভাবে, যে এটার সঙ্গে ক্যাপাসিটার কানেক্ট করা হয় সেটা যদি আমরা দেখি, যে এরকম এই যে দুই মাথা আছে না, এই দুই মাথা, এই যে এখানে আমরা ক্যাপাসিটার কানেক্ট করেছি। ক্যাপাসিটারটা হচ্ছে অবশ্যই নন পোলারাইজ ক্যাপাসিটার, এটা স্টার্টারের মধ্যে কানেক্ট করা থাকে। ক্যাপাসিটারটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সাদা সাদা অংশ, যে এটা হচ্ছে আমার ক্যাপাসিটার, এটা নন পোলারাইজ ক্যাপাসিটার। আর এটা হচ্ছে ইনভলপের মধ্যে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, দেখবো যে বাইমেটালিক স্ট্রিপ এখানে দেখতে পাবো। দেখেন এটা আলোর কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি ডিটেলসে দেখাবো। তো এখন দেখেন এটার সঙ্গে এটা প্যারালালি কানেক্ট করা আছে, এটা ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটর। এখন সম্পূর্ণ যে অংশটা, এটা আবার একটা মানে নীল কালার একটা প্লাস্টিক দিয়ে জুড়ে দেওয়া আছে, এরকম মানে লাগানো আছে আর কি, যে এরকম একটা প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে মানে কভার করা আছে, যেন পড়ে গেলে ফেটে না যায় কাজটা, যেভাবে লাগানো আছে আর কি, যেরকম। তো সেটা আমি এখন একটা আঁকাই। আমি এটা এই কালি দিয়ে আঁকাই। এই যে আমি আঁকাইলাম, এখান থেকে দুইটা পিন বের করা আছে, মোটা 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 মোটা। এখানে পিনটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এই যেন আপনার এটা একটা হোল্ডারে লাগানো যায়, কারণ এটা তো কারোর সাথে লাগাইতে হবে। এই যে অংশটা আঁকালাম, এই অংশটা আপনি একটু রিলেটেড করার চেষ্টা করেন। আমার ধরেন এই যে এটা আমার স্টার্টার, এটা আমার স্টার্টারটা যদি ভালো করে দেখেন, এই যে দুই মাথা, এই দুই মাথা দেখতে পাচ্ছেন না, এরকম আমি দুই মাথা আঁকাইলাম। এখন আমি সরাসরি সাপ্লাই দিব একটা টেস্ট বোর্ডের মাধ্যমে। এখন প্রথমে আমরা ফেজ নিব, এটা আমার ফেজ। তো আমি ফেজ থেকে এখানে টানবো, এখানে আমার একটা ফিউজ লাগানো আছে টেস্ট বোর্ডে, এটা আমার একটা ফিউজ থেকে আমি একটা সুইচ লাগানো আছে টেস্ট বোর্ডে, সেই টেস্ট বোর্ডের সুইচটা লাগালাম। এইখানে যে আমার ফেজ আছে, এটার সাথে আমি লাগিয়ে দিলাম। এখন আমার নিউট্রাল, এই যে আমার নিউট্রাল, ওভারটেক করলাম, করে এই যে এটার সঙ্গে আমি লাগিয়ে দিলাম। এখন এই সুইচটা যদি অন থাকে, অর্থাৎ সুইচটা যদি আমরা কানেক্ট করে দিই, এভাবে কানেক্ট করে দিই, সুইচটা কানেক্ট করা অবস্থায় যে ঘটনাটা ঘটবে সেটা আমি ব্যাখ্যা করি। আমার ভেতরে আর্গন গ্যাস আছে, এই যে ভোল্টেজটা পেলো সিরিজ ল্যাম্পের মাধ্যমে। সিরিজ ল্যাম্পই তো দেওয়া হয়নি, সিরিজ ল্যাম্পটা আমি আগে দিয়ে নিই, আঁকিয়ে নিই। যেখানে একটা সিরিজ ল্যাম্প লাগানো আছে, সিরিজ ল্যাম্পটা আমি একটু আঁকিয়ে নিই আর কি।
সিরিজ ল্যাম্পে আমরা এরকম একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগাবো, এরকম 60 ওয়াটের একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগাবো, সেটা দিয়ে আমরা টেস্ট করব। এখন কি বিষয়টা হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই যে আমার ফেজ আছে না, আপনারা কিন্তু সিরিজ ল্যাম্প সম্পর্কে ডিটেলসে জানেন, সম্পূর্ণ ডিটেলসে যেহেতু জানেন তাও আমি একটু ব্যাখ্যা করি। ফিউজের মধ্যে দিয়ে যাবে, তারপর সুইচের মধ্যে দিয়ে যাবে, সুইচটা অন থাকতে হবে। এই যে লাইট আছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়ে এখানে আসবে, এখান থেকে সরাসরি এখানে আসবে, এই যে এখানে চলে আসবে। আর নিউট্রালটা এপাশ দিয়ে লাগিয়ে এই যে এপাশে লাগানো আছে নিউট্রাল, অর্থাৎ এক পাশে ফেজ এক পাশে নিউট্রাল পাচ্ছে। যেহেতু আমরা জানি এখানে একটা ব্রেকডাউন, একটা ভোল্টেজ মানে এমন পরিমাণে গ্যাস দেওয়া হয় নিয়ন অথবা আর্গন, যে ব্রেকডাউন ভোল্টেজ 70 থেকে 150 ভোল্টের আশপাশে। যেহেতু আমার ইনপুটে এখন আমার 220 বা 230, আমরা লিখে দিলাম 230 ভোল্ট এসি, এই বিষয়টা যখন হবে তখন অর্থাৎ 70 ভোল্টেজের বেশি, তখন এই গ্যাসটা, যে গ্যাসটা আছে এটা আয়োনাইজ হবে। আয়োনাইজ হওয়ার ফলে সেখানে একটা প্লাজমা তৈরি হবে, যেটা আমরা খালি চোখে আমরা দেখতে পাই, যে একটা স্পার্ক আমরা দেখতে পাই। সেই স্পার্কের কারণে এখানে প্রচুর পরিমাণে হিট তৈরি হবে। যখনই হিট তৈরি হবে, এই যে বায়োমেটালিক স্ট্রিপটা আছে এটার সাথে এটা শর্ট হয়ে যাবে। যখনই এটার সাথে এটা শর্ট হবে, তখন এই কারেন্টটা এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে এটার সাথে এটা তো শর্ট হয়ে গেছে, ঠেকে গেছে, তো কারেন্টটা এপার দিয়ে গিয়ে এই যে নিউট্রালে ব্যাক করবে, অর্থাৎ এই লাইটের মধ্যে দিয়ে ফুল পরিমাণে কারেন্ট যাবে, তার মানে লাইটটা ফুল পাওয়ারে জ্বলবে। লাইটটা যখন জ্বলবে, মানে কিছুক্ষণ জ্বলতে দেখা যাবে যে এখানে এই বায়োমেটালিক স্ট্রিপটা আবার ঠান্ডা হয়ে গেছে। যেহেতু এটার সাথে এটা শর্ট হওয়ার ফলে আপনার ভেতরে আর আয়োনাইজ নাই মানে এখানে প্লাজমাও নাই মানে এখানে হিট নাই। যখন হিট নাই তখন স্ট্রিপটা সরে আসছে, সরে আসার সাথে সাথে সে মানে কারেন্ট এখানে যাওয়া বন্ধ করে দিচ্ছে, তখন সাথে সাথে আবার এখানে গ্যাসটা আয়োনাইজ হওয়া শুরু করছে। আয়োনাইজ হওয়ার ফলে আবার হিট হচ্ছে, আবার বায়োমেটালিক স্ট্রিপ গরম হচ্ছে, আবার সাথে সাথে শর্ট হচ্ছে, অর্থাৎ অনবরত সেটা অন আবার অফ এরকম করতে থাকবে, কয়েক সেকেন্ড পর অন অফ করতে থাকবে। তো অন অফ করা অবস্থায় আমরা জানি যে এখানে যদি আমরা এই যে লোডটা চালিয়েছি, এটা একটা কয়েল জাতীয় লোড, মানে কি এটা আমরা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, অর্থাৎ এর ভেতরে দেখেন একটা কয়েল আছে। কয়েল আমরা বলছি ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে ফিলামেন্ট আছে, পেঁচানো ফিলামেন্ট আছে, আপনারা জানেন। তো এর ফলে কি হবে, এই যেখানে আমরা একটা নীতি আছে, যখন আপনি কোনো কয়েলে ভোল্টেজ দিবেন, ভোল্টেজটা সরিয়ে নেওয়ার ফলে সে কয়েল থেকে প্রচুর পরিমাণে একটা ব্যাক ইএমএফ আসার চেষ্টা করে। এটা ম্যাক্সিমাম কয়েলের ক্ষেত্রে হয়, ল্যাম্প বা ফিলামেন্টের ক্ষেত্রে এটা একটু কম। তবে যদি এটা কোনো একটা ফ্যান হতো, ফ্যানে জানি যে আমরা এটা একটা ইন্ডাকশন মোটর, বা দেখা যাচ্ছে যে কোনো একটা রড লাইট, টিউব লাইটের বা ফ্লোরোসেন্ট ল্যাম্পের যে ব্লাস্টটা আছে, সেটাও কিন্তু একটা কয়েল। অর্থাৎ এই কয়েল জাতীয় জিনিসে যখনই ভোল্টেজ দেওয়ার পরে যখন সরিয়ে নেওয়া হবে, তখন একটা ব্যাক ইএমএফ আসার চেষ্টা করবে। এবং এই যে গ্যাসটা আয়োনাইজ হচ্ছে না, গ্যাসটা আয়োনাইজ হওয়ার ফলে এখানে প্লাজমাও তৈরি হচ্ছে, এই যে অনবরত কাট অফ করছে, এর ফলে ইএমআই তো তৈরি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আবার পাশাপাশি আরএফআই বা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ারেন্স তৈরি হচ্ছে, যেটা আশেপাশের যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে ক্ষতি করতে পারে। এই ক্ষতি যেন না করতে পারে তার জন্য এর প্যারালালে একটা ক্যাপাসিটার লাগানো আছে। অর্থাৎ ক্যাপাসিটার না লাগালেও আপনার সম্পূর্ণ ডিভাইসটা কাজ করবে, শুধুমাত্র ক্যাপাসিটারটা অন্যান্য ডিভাইসকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমি এর আগে দেখবেন একটা ফ্লোরোসেন্ট ল্যাম্পের ভিডিও বানিয়েছিলাম কীভাবে কানেক্ট করতে হয়। তো সেখানে যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম, তো আশ্চর্যজনকভাবে আমি দেখলাম যে সেখানে আমার ভয়েসটা একটু ক্লিয়ার আসেনি কয়েকটা জায়গাতে। আমি যখন স্পার্ক করিয়েছি ওই ফ্লোরোসেন্ট ল্যাম্প, কিছু কিছু জায়গাতে আমার ভয়েস আসেনি। অর্থাৎ এই যে আমার ফোনের কাছে মাইক্রোফোনটা লাগানো আছে, এই মাইক্রোফোনে ইফেক্ট তৈরি করেছে, অর্থাৎ আরএফআইটা একটা ইফেক্ট তৈরি করেছে, তার ফলে নয়েজ তৈরি হয়ে আমার সাউন্ডটা ঠিকমতো আসেনি। এরকম আশেপাশের অনেক ডিভাইসই থাকতে পারে যেগুলো মানে ক্ষতি করতে পারে আরএফআই। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওই লোড যেখানে কানেক্ট করা আছে, ওর আশেপাশে যদি ওই কারেন্টে বা ওই পোর্টে ওর পাশে কোনো মানে জায়গাতে যদি কোনো কিছু লাগানো থাকে, সেই লোডেরও ইফেক্ট তৈরি করতে পারে। তো এটাই রিডিউস করার জন্য এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে। দেখবেন অনেক পরিমাণে আপনি ফ্লোরোসেন্ট ল্যাম্পের কানেকশান, টিউবলাইটের কানেকশান বা ব্লাস্টের কানেকশান বা স্টার্টারের কানেকশান সবাই বলবে, করে দেখাবে, কিন্তু এত ডিটেলসে কেউ ব্যাখ্যা করবে না। এই যে আরএফআই এবং ইএমআই কেন আমি আপনাদের সামনে আনলাম, এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস। আনার একটা উদ্দেশ্য যে আমি যেটা তৎক্ষণাৎ ফেস করি, যে এই জটিলতা যেন আপনি বুঝতে পারেন, তার জন্য আমি এগুলা আপনার সামনে আনার চেষ্টা করি। এখন এগুলা সিগন্যাল বিষয়ে ডিটেলসে জানার দরকার নাই, মেন কথা হচ্ছে ইএমআই এবং আরএফআই এই সিগন্যালটাকে রিডিউস করার জন্য এখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে। আরও একবার বলি প্রসেসটা কি, এটার সাথে আমি এই যে টেস্ট বোর্ড, এটা একটা টেস্ট বোর্ডের সঙ্গে আমি সরাসরি এই
স্টার্টারটা লাগিয়েছি, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে স্টার্টারের প্যারালালে একটা ক্যাপাসিটর লাগানো আছে RFI অথবা EMI রিডিউস করার জন্য। যখনই ফেস দিয়ে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প দিয়ে এখানে ভোল্টেজ আসার চেষ্টা করছে, দেখছে যে এখানে কোনো শর্ট নাই, যাওয়ার জায়গা নাই, তখন এই যে গ্যাসটা আছে, গ্যাসের ব্রেকডাউন ভোল্টেজের মানে ভোল্টেজ হচ্ছে আপনার 70-এর আশপাশে। তো যেহেতু আমরা 230 ভোল্ট ইনপুটে দিচ্ছি, অবশ্যই ব্রেকডাউন ভোল্টেজের বেশি, তখন এখানে আয়োনাইজ হচ্ছে, প্লাজমা তৈরি হচ্ছে, হিট হওয়ার ফলে বায়োমেটালিক স্ট্রিপ এটার সাথে এটা শর্ট হয়ে যাচ্ছে, পুরাটা এটা শর্ট হয়ে যাচ্ছে। তখন কারেন্টটা খুব সুন্দরভাবে ল্যাম্পের মধ্যে দিয়ে এপার দিয়ে এই দুইটা মানে প্রান্ত দিয়ে এপার দিয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা ইলেকট্রোড দিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে এপার দিয়ে গিয়ে নিউট্রালে ব্যাক করছে, আলোটা ফুল ইয়াতে জ্বলছে। আমি যদি ঠেকিয়েও রাখি দেখা যাবে যে কিছুক্ষণ পর আবার কি হচ্ছে, আমার লাইটটা অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, অনবরত অফ অন হতে থাকছে। আমি যদি সুইচে হাত নাও দিই দেখা যাবে যে অনবরত অফ আর অন হচ্ছে। তো যাই হোক, চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি, তাহলে বিষয়টা আমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে। চলেন দেখে আসি। যে আমার কাছে যেটা একটা সিরিজ লাইন, এটা আমি সিরিজ লাইনের প্লাগটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে দিয়ে সুইচটা যদি অন থাকে, তাহলে আমি যদি এভাবে ঠেকাই, তাহলে যে স্পার্ক করানোর মাধ্যমে আমি মানে এটা ঠেকানোর মাধ্যমে এটা জ্বালাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা এটা টেস্ট করব, অর্থাৎ স্টার্টারটা টেস্ট করব। তার আগে আমরা স্টার্টারটা দেখে আসি কাছ থেকে। স্টার্টারটা যদি আমরা খুলি, এভাবে আমরা দেখতে পাবো, অর্থাৎ এই যে এটা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে এখানে দুইটা মেটাল আছে, আর একটা হচ্ছে বাঁকা আর একটা হচ্ছে সোজা। অর্থাৎ বাঁকাটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ, অর্থাৎ এখানে যখন মানে ভোল্টেজ দেওয়া হবে এই দুই প্রান্তে, তখন এখানে ভেতরে আর্গন বা নিয়ন গ্যাসটা আছে, আয়োনাইজ হবে, আয়োনাইজের ফলে প্রচুর পরিমাণে হিট হবে, তখন এই বাঁকা স্ট্রিপটা এটার সাথে এটা লেগে যাবে, যখন কন্ট্যাক্ট হয়ে যাবে তখন এখান থেকে এখানে ফুল কারেন্ট প্রবাহিত হবে। আর যেটা বললাম RFI এবং EMI রিডিউস করার জন্য এই নন পোলারাইজ ক্যাপাসিটরটা লাগানো থাকে। তো এটা আমরা টেস্ট করে দেখব। তাই দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। প্রথমে আমি যে ক্যাপটা এমনি লাগিয়ে দিলাম, যেন স্ট্যান্ড যেন ভালোভাবে থাকে আর কি, যে লাগালাম। লাগানোর পরে এই যে আমার কাছে যেটা সিরিজ লাইন আছে, এটা খুব সাবধানে আমাকে ধরতে হবে, যেন আমার এই দুই প্রান্ত যখন মানে হাতে যেন না থাকে, না ছাড়া এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, আপনার মৃত্যুও হতে পারে আর কি। এটা মাথায় রাখবেন। আর হাত যেন যদি ঘামে, তাহলে এইগুলো অংশতে যেন ঘাম না থাকে। এই যে এখন আমি দেখেন কাছ থেকে দেখাবো, এটাতে জাস্ট এই যে ঠেকাবো। এই যে এখন আমরা দূর থেকে একটা বিষয় খেয়াল করে দেখব, ঠেকানোর সাথে সাথে কিন্তু এই বাল্বটা জ্বলবে না, কিছুক্ষণ পরে জ্বলবে। প্রথমে এখানে একটু অন্য আলো দেখাবে, কারণ ভেতরে আয়োনাইজ হবে। এই যে ঠেকাচ্ছি, এই যে এখন আমি যদি ঠেকিয়ে রাখি, দেখেন বাল্বটা বারবার অন অফ হচ্ছে। আবার আমি ছেড়ে দিলাম, বায়োমেটালিক স্ট্রিপটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার ফলে সাথে সাথে নিবে না। এই যে খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। তার জন্য আমি যে বিষয়টা করব, এখন লুজ তার নেব। আমি এখানে মেন একটা হচ্ছে লুজ তার রাখিনি, কারণ এই সিরিজ ল্যাম্পের লুজ তার ব্যবহার করতে হয় না, কিন্তু প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি ব্যবহার করতে পারেন। তো সেজন্য আমি কি করব, যে লুজ তার যেটা আছে আমার কাছে, এই লুজ তারটা আমি আরেকটু বেশি অংশ সিলে নেব। এটা একটা, আর কালো একটা, এটা আমি সুন্দরভাবে এখন স্টার্টারের সঙ্গে লাগিয়ে দেব। এই যে স্টার্টারের যে দুই মাথা আছে, এইভাবে লাগিয়ে দেব। এখন দেখেন আমি লাগানোর পরে যে আমার কাছে যে প্লাগটা আছে, একটু ভালোভাবে লাগাই আগে। এটা আবার দুইটা যেন শর্ট না হয়। তো এইভাবে লাগানোর পর আমি প্রথমে সুইচটা অফ করে দেব। সুইচটা অফ করে আমি এইভাবে পজিশানে রেখে দিলাম। রাখার পরে দেখেন আমি অন করা মাত্রই এটাও ব্লিঙ্ক করবে, এটা অন অফ হবে। এখন আমরা দূর থেকে দেখব বিষয়টা। এই যে বারবার অন অফ হচ্ছে, অর্থাৎ বারবার বায়োমেট্রিক স্ট্রিপটা উঠানামা করছে। যতবার উঠানামা করছে ততবার এরকম হচ্ছে। তো এই আশেপাশে এখন আমার সাউন্ডটার নয়েজ তৈরি হতে পারে, কারণ এখানে EMI এবং RFI তৈরি হচ্ছে, যার ফলে আমার ইলেকট্রনিক্স আশেপাশের ডিভাইসগুলোরও একটা ইফেক্ট তৈরি করে। আমি আবার অফ করে দিলাম। এখন আমি এই বিষয়টাই এই যে আমি একটু ভালোভাবে দেখবো যে আশেপাশে যে তারটা আছে একটু আমি কেটে দিই, না সেটা শর্ট সার্কিট হতে পারে। এই যে
এখন দেখেন আমরা যদি এই বিষয়টা এভাবে দেখি, এভাবে রাখি, তাহলে আমরা কাছ থেকে একটু দেখার চেষ্টা করব। এরকম আমি সুইচটা অফ করে রাখলাম। অফ করে রাখার পরে আমার যেহেতু আমি ক্যামেরাতে শ্যুট করছি, ক্যামেরারও ইফেক্ট তৈরি হতে পারে, কারণ এখানে একটা ওয়েব তৈরি হয়। এখন আমরা কাছ থেকে দেখার চেষ্টা করব। ওই যে ভেতরে দেখেন বারবার স্পার্ক করছে, এখানে আমরা একটা আওয়াজও শুনতে পাচ্ছি। আমি আওয়াজটা একটু শোনানোর চেষ্টা করি মাইক্রোফোন দিয়ে। দেখেন এই যে, হয়তো বা এখন আমার সাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার না, কারণ এখানে যতবার ওয়েব তৈরি হবে ততবার এই ইলেকট্রনিক্স ডিভাইসের উপর একটা ইফেক্ট তৈরি হবে। তো আমরা শিখলাম কিভাবে স্টার্টার কাজ করে, এটা আমরা শিখলাম। এখন আমরা দেখব যে স্টার্টার টেস্ট করতে হয় কিভাবে। এই সিরিজ ল্যাম্পে লাগিয়ে যদি অন অফ হয় বাল্ব, তাহলে বুঝতে হবে স্টার্টারটা ভালো, আর না হলে বুঝতে হবে যে স্টার্টারটা খারাপ। আমার কাছে দুইটা স্টার্টার আছে, আমি দুইটাই টেস্ট করব। এভাবে রাখলাম, রাখার পরে এই যে আমার টেস্ট বোর্ডের যে দুটো তার আছে এটা লাগালাম। এটা আমি প্রথমে এভাবে চেক করে দেখব, দেখার পর আমি এখানে সরাসরি লাগাবো। এই যে এখানে লাইটটা জ্বললে বুঝতে হবে স্টার্টারটা ভালো, যদি লাইটটা না জ্বলে এর ভেতরে তাহলে বুঝতে হবে স্টার্টারটা আপনার কেটে গেছে। এখন আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমি টেস্ট করে দেখব। এর ভেতরে এই যে এটা কতক্ষণ পরে আয়োনাইজ হলো দেখলেন, এটা অনেক পুরনো হয়ে গেছে, সেজন্য মানে এই বায়োমেটালিক স্ট্রিপটা একটু দেরিতে মানে অ্যাক্টিভ হচ্ছে। সামান্য স্টার্টার নিয়ে যে এত বড় ভিডিও হবে হয়তো বা আপনারা ধারণা করেননি, কিন্তু দেখেন স্টার্টার এখন বর্তমানে পাওয়া যায় না, কোথাও পাবেন না। আপনি ম্যাক্সিমাম জায়গাতেও খোঁজ করলে দেখবেন যে এটা পাওয়া যাচ্ছে না। এটা আমাদের বাসাতে আগে থেকে ছিল বলে আমি এটা নিয়ে ভিডিওটা করতে পারছি, কারণ এগুলো জিনিস এখন প্রায় বিলুপ্তর পথে আর কি। তো এগুলা সম্পর্কে জানার জন্য আমি এগুলা আপনার সামনে নিয়ে আসছি। এখন আপনার কাছে থাকুক বা না থাকুক, এই যে স্টার্টারের মধ্যে এই বিষয়টা হচ্ছে, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আপনি অন্য কোনো জায়গাতেও এই জিনিসটা প্রয়োগ করলেও করতে পারেন। এটা যে শুধুমাত্র ফ্লোরোসেন্ট ল্যাম্পে ব্যবহার করবেন এর কোনো বিষয় না, মানে এটাই করতেই হবে যে এরকম কোনো বিষয় না। এটা এই লজিকটা যদি আপনি জেনে থাকেন, এই স্টার্টারের ভিতরের লজিকটা, তাহলে এটা আপনি অন্যান্য জায়গাতেও অ্যাপ্লাই করলেও করতে পারেন। তো আমার উদ্দেশ্য ছিল এই প্রত্যেকটা টপিক নিয়ে যদি আলাদা আলাদা ভিডিও করি তাহলে আপনারা ক্লিয়ারভাবে ধারণাগুলো পাবেন। আমি যেখানে এত কিছু ইংলিশে লিখে রাখছি, এগুলো ইংলিশ আপনি জানেন বা না জানেন, আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, এটা আমার জানার বিষয় না। আমার কথা হচ্ছে আপনি যদি আমার বাংলা কথাটা বুঝতে পারেন আর মেন উদ্দেশ্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে জাস্ট এগুলো সম্পর্কে ধারণা দিয়ে আপনাকে এগুলোর দিকে মানে একটা আনন্দ একটা দেওয়া আর কি। তো আমরা খুব সুন্দরভাবে এটা জানলাম ভেতরে আর্গন অথবা নিয়ন গ্যাস থাকে, এটাও জানলাম। আমরা সামনে কোনো একটা ভিডিওতে একটা নিয়ন ল্যাম্প বা ইন্ডিকেটরের যে ল্যাম্পগুলো আছে এটা কীভাবে কাজ করে সেটাও আমরা ডিটেলসে জানবো। আস্তে আস্তে আমরা সামনের দিকে যেহেতু আগাচ্ছি, এর পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে সরাসরি আমাদের ফ্লোরোসেন্ট ল্যাম্প বা টিউবলাইটের যে আমাদের বেলাস্ট থাকে, বেলাস্ট নিয়ে, বেলাস্টের মধ্যে কী কী থাকে, এটা কীভাবে কাজ করে। অর্থাৎ একটা ইন্ডাক্টরকে যদি ভালোভাবে জানতে পারেন তাহলে ওটা সম্পর্কে খুব সুন্দরভাবে আপনার ধারণা চলে আসবে। তখন আপনি ইএমআই বা আরএফআই এই জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তে আইডিয়া পাবেন এবং সামনে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আমার এই সিরিজটা শুধুমাত্র ইলেকট্রিশিয়ানদের জন্য এমনটা না, ইলেকট্রিশিয়ানরা দেখে ধারণা নেবে, তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার মানে হতে যাচ্ছেন বা হবেন বা হয়ে গেছেন, বড় বড় ইন্ডাস্ট্রি সেক্টরে বিভিন্ন জিনিস নিয়ে যখন কাজ করবেন, এগুলো আপনার প্রচুর পরিমাণে কাজে দেবে আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।